ট্রেড বডি সবাই সমঝোতা করে শ্রমিকদের ১৭ দফা দাবি মেনে নিলেন, তখনও কিন্তু আমরা আশা করেছিলাম যে এই সহিংসতা বন্ধ হবে। আমরা কিন্তু দেখছি এটা বহিরাগতদের ইনভলভমেন্টই, এবং প্রত্যেকটি গার্মেন্টসে যখন সমস্যা হচ্ছে, আমরা দেখছি বহিরাগত লোকরাই এই সমস্যাটা করছেন। আপনি যদি মূলধন সংগ্রহ যার মাধ্যমে করেন তাকে এখন বলছেন যে আপনি এই বিজনেসটা বন্ধ রাখেন। শেয়ার বাজারের যে সার্বিক অবস্থা, সেই প্রেক্ষাপটে শেয়ার বাজারে যখন এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তখন কিন্তু যারা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক। এই যে বসুন্ধরা, বেক্সিমকো, সামিট গ্রুপ সহ বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি 7টি কোম্পানির শেয়ারের লেনদেন স্থগিত করতে আসলে এনবিআর অনুরোধ জানিয়েছে। প্রশ্নটি হলো যে এটি তো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের কথা বলছি, কিন্তু এসব প্রতিষ্ঠানে যারা কাজ করেন, হাজার হাজার কর্মী রয়েছেন, চাকরি করেন, তাদের ওপর কি এর কোনো প্রভাব পড়বে, নাকি এটা শুধু শেয়ার বাজারেরই বিষয়, এবং এর সাথে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আসলে সম্পৃক্ততা কতটুকু, প্রভাব কিভাবে এবং কতটা পরে অথবা পড়তে পারে? জি, ধন্যবাদ। দেখেন, আমরা যদি একটা শেয়ার বাজারকে চিন্তা করি, তাহলে আসলে এটা হচ্ছে আমরা মূলধন সংগ্রহের একটা ইনস্টিটিউশনাল মেকানিজম হিসাবে চিন্তা করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি মূলধন সংগ্রহ যার মাধ্যমে করেন তাকে এখন বলছেন যে আপনি এই বিজনেসটা বন্ধ রাখেন, তার মানে শেয়ার ক্রয় বিক্রয় বন্ধ রাখেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, শেয়ার বাজারের যে সার্বিক অবস্থা, সেই প্রেক্ষাপটে শেয়ার বাজারে যখন এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তখন কিন্তু যারা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক, ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক, এবং এই সমস্ত কোম্পানিগুলার ক্যাপিটাল কিন্তু অনেক বেশি। অতএব বাজারে মূলধন খোয়াতে খোয়াতে কিন্তু তলানিতে চলে গিয়েছিল, এবং সেই জায়গা থেকে উত্তরণ করবে বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের পর যিনি দায়িত্ব নিয়েছেন বিসেক চেয়ারম্যান। বাট আলটিমেটলি কিন্তু আমরা তার কোনো সুফল তো দেখতে পাচ্ছি না, কোনো লক্ষণ কিন্তু আজ পর্যন্ত দেখা যাচ্ছে না। বরং এই যে জেড ক্যাটাগরির লেনদেন বন্ধ সার্বিকভাবে যখন ব্যবসাকেই সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কোম্পানি যদি ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই কোম্পানি যদি কোনো কারণে এটা যদি লিঙ্গারিং করা হয়, একটা হচ্ছে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, আপনি ট্যাক্স আদায় করার ব্যবস্থা করেন, সেটা তো শেয়ার। এখন আমি একজন সাধারণ জনগণ, আমার এই কোম্পানিতে শেয়ার রয়েছে, আমার এই মুহূর্তে টাকা দরকার, আমি তো সেই শেয়ারটা বিক্রি করতে পারছি না। অতএব এই শেয়ার মানে কিন্তু শুধু যে কোম্পানিকে থ্রেট দেওয়া বিষয়টা কিন্তু তা নয়, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী এই সমস্ত কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, তাদের অবস্থাটা কি হবে। বিষয়টা হচ্ছে, একজন আমি সাধারণ ক্রেতা হিসাবে আমি কিন্তু কোনো অন্যায় করি না, কিন্তু রাষ্ট্রীয় এই ধরনের সিদ্ধান্ত যে শেয়ার ক্রয় বিক্রয় বন্ধ, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা ওই কোম্পানির শেয়ার ক্রয় করেছেন তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হন। সেই জায়গাটাও কিন্তু চিন্তা করা উচিত। তার পরবর্তী কনসিকুয়েন্স হচ্ছে বিজনেস আসলে কোন দিকে যাবে। অর্থাৎ এই ট্যাক্স আদায়ের নামে আপনি যদি সেই কোম্পানির শেয়ার বিক্রি বন্ধ করেন, তাহলে সার্বিকভাবে যদি কোম্পানিটা বিপর্যস্ত হয়, তখন কিন্তু প্রশ্ন আসে যে আনএমপ্লয়মেন্ট হওয়ার একটা সুযোগ, একটা মানে ছাঁটাই করা যেটা বলে আসলে কোম্পানি থেকে লোকবল, তখন সেই বিষয়গুলা চিন্তা ভাবনা। এখন এটা কতদিনের, কত সাময়িক এবং কিভাবে ব্যবস্থা নিবে তার ব্যবস্থাটাও, তাও কিন্তু আমি একজন ক্রেতা হিসাবে ওই কোম্পানির শেয়ার, সেই রাইটসটাও কিন্তু আমার আছে। অতএব সেই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু ওমর গিয়াসের কাছে যেতে চাই। আমরা বিগত বেশ কিছুদিন ধরেই আবার দেখছি যে নতুন করে তৈরি পোশাক শিল্পের যে শ্রমিক, তারা নানা দাবি নিয়ে বিভিন্ন স্থানে রাস্তায় নামছেন, এবং এর অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানগুলোর সাথে অথবা প্রতিষ্ঠান মালিকদের সাথে আসলে সমঝোতায় পৌঁছাতে পারছেন না শ্রমিকরা, এবং যেমন আমি অনুষ্ঠানের শুরুতে তথ্য দিচ্ছিলাম যে 54 ঘন্টার উপরে রাস্তা আটকে রেখেছিল পোশাক শ্রমিকরা। আমি যদি একটু স্পেসিফিকলি যাই, যে বিশেষ করে আমরা যদি দেখি যে আশুলিয়ায় এই যে গার্মেন্টসগুলো, আপনিও নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছেন, ওই এলাকায় কিন্তু শ্রমিক অসন্তোষটা আমরা প্রায়ই এবং ইদানিং বেশি দেখতে পাচ্ছি।
আপনি কি মনে করেন যে ওই এলাকায় মানে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো লোক শ্রমিকদের আসলে উস্কে দিচ্ছে এ ধরনের কাজের পেছনে? আমি এরকম কিছু অভিযোগ শুনতে পেয়েছি ওই এলাকা থেকে। এমনও আমি শুনেছি যে কয়েকজন গার্মেন্টস মালিক যারা ওখানে আছেন বাড়ি ভাড়া করে আসলে গার্মেন্টস পরিচালনা করছেন, তারা অনেকে বলছেন যে তারা আসলে আর আশুলিয়াতে ফ্যাক্টরি রাখবেন না, তারা হয়তো বা অন্যদিকে চলে যাবেন। এই ব্যাপারে যদি আপনি কিছু জানেন ওমর গিয়াস। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু যেই সহিংসতা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখছি, সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা কিন্তু আমাদের নতুন সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট সরকার ক্ষমতায় আসলেন, তারপর থেকে এই সহিংসতাটা কিন্তু চলছে। এবং গত এক সপ্তাহ আগে মাননীয় শ্রম অ্যাডভাইজারের সাথে যখন বিজিএমই, বিকেএমই এবং অন্যান্য ট্রেড বডি সবাই সমঝোতা করে শ্রমিকদের ১৭ দফা দাবি মেনে নিলেন, তখনও কিন্তু আমরা আশা করেছিলাম যে এই সহিংসতা বন্ধ হবে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে যেই ১৭ দফা দাবি মেনে নেওয়া হলো, তার পরের দিনও গাজীপুরে রাস্তা অবরোধ করেই সেই ধরনের সমাবেশ এবং সমস্যা হয়েছে। এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের তৈরি পোশাক শিল্প, আপনি যেটা বললেন, আমাদের ইউরোপ এবং আমেরিকায় যে আমাদের বাজার, আমাদের বায়াররা কিন্তু সবচেয়ে বেশি যেই তাদের সোর্সিং স্ট্র্যাটেজির জন্য যেটি গুরুত্ব দেন, সেটি হচ্ছে স্থিতিশীলতা। বিভিন্ন ধরনের আমাদের বেনিফিট, আমাদের এখনো আমাদের শুল্ক মুক্ত সুবিধা পাই, এখনো আমাদের তৈরি পোশাক শিল্পে আমাদের যেই স্কিল, সেগুলো অনেক দেশের থেকেই আমাদের ভালো অবস্থানে আছে। কিন্তু দিন শেষে বায়াররা যদি সোর্সিং করে তাদের কাপড়টি সময় মতো নিয়ে যেতে না পারেন, তাহলে কিন্তু বায়াররা আমাদের কাছ থেকে সোর্সিং করবেন না। এবং আমি অনেক গার্মেন্টস মালিকদের কাছ থেকে শুনছি তাদের অর্ডারগুলো কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। এবং আমাদের এখানে লক্ষণীয় বিষয় যে এখন আমাদের কিন্তু চলছে হচ্ছে অক্টোবর মাস। আমাদের পুরো সেপ্টেম্বর মাসটাই কিন্তু এই ধরনের সহিংসতা এবং অস্থিরতা চলেছে। এই সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু আসলে আমাদের ক্রিসমাসের অর্ডার যারা পেয়েছেন, তাদের এগুলো শিফট করার কথা। তো এই যে একটা বড় ধরনের ধাক্কা কিন্তু আমরা হয়তো ডিসেম্বর জানুয়ারিতে আমাদের এক্সপোর্টের একটা বড় ধরনের ধাক্কা কিন্তু আমরা পোশাক শিল্পে দেখব। এর চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখন যেমন ক্রিসমাসের অর্ডার হওয়ার কথা, তেমনি এই সময় কিন্তু অর্ডার আসার কথা ব্যাক টু স্কুল, আমরা যেটা বলি ক্রিসমাসের পরে আরেকটি বড় সিজন, যেটা হচ্ছে কিনা আপনার আমাদের জুন জুলাইয়ের সময় ক্রেতারা কিনেন। সেই অর্ডারগুলো যদি এখন আমাদের কাছে না আসে, এই অর্ডারগুলো না আসে, তাহলে কিন্তু সেগুলো আমরা একটা বড় ধরনের ধাক্কা পাবো। এবং এখানে যে আপনি যেটি বললেন যে বহিরাগতদের আসলে ইনভলভমেন্ট কতটুকু আছে, আমরা কিন্তু দেখছি এটা বহিরাগতদের ইনভলভমেন্টই। এবং প্রত্যেকটি গার্মেন্টসে যখন সমস্যা হচ্ছে, আমরা দেখছি বহিরাগত লোকরাই এই সমস্যাটা করছেন। কারণ যেই ১৭টি দাবি ছিল, ১৭টি দাবির মধ্যে তাদের হাজিরা, বোনাস বৃদ্ধি, তাদের টিফিনের বৃদ্ধি, এবং এই এই গত বছর ডিসেম্বর মাসে যদিও ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে, এই ১৭টা দাবির মধ্যে একটা দাবি ছিল হচ্ছে যে এই ন্যূনতম মজুরিটা আবার পুনর্বিবেচনা করা। এবং সরকার এবং বিজিএমইএ তারা কিন্তু সেটিও মেনে নিয়েছে এবং একটা কমিটি গঠন করে হয়েছে যে নভেম্বর মাসে এই কমিটি পুনর্মূল্যায়ন করে মূল্যস্ফীতি এবং সবকিছু নতুন করে মজুরির একটি পরামর্শ দিবে। সবকিছু করার পরেও যদি এই অস্থিরতা আসলে চলে, এবং এই জায়গায় কিন্তু আমরা মনে করি এবং সকল পোশাক মালিকরা বলছেন যে তাদের যে কারখানার শ্রমিকরা আছেন, তারা অনেক সময় কাজ করতে চেলেও তাদের বাইরে থেকে যে উস্কানি এবং বাইরে থেকে যে বহিরাগতরা আক্রমণ করে, এবং আজকেও কিন্তু আমাদের আশুলিয়া ডেকোটি গার্মেন্টস এর সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা জানি যে গত পরশুদিন আশুলিয়া মন্ডল গ্রুপে একজন শ্রমিক নিহত হয়েছেন, মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। এবং সেখানে সেনাবাহিনীর ১১ জন কর্মকর্তা আহত হয়েছেন। এত সহিংস মানে ঘটনা ঘটেছে। তো এই জায়গাটা আমি মনে করি এই জায়গাটায় আসলে দায় সরকারকেও নিতে হবে। কারণ আমাদের রেমিটেন্স এবং পোশাক শিল্প হচ্ছে আমাদের অর্থনীতির দুটি মূল ভিত্তি। এবং এই দীর্ঘ ১ মাস ১.৫ মাস ধরে এই সমস্যা চলছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার
কেন এটি কন্ট্রোলে আনতে পারছেন না, সেটি একটি বড় প্রশ্ন। এবং বহিরাগতরা যাই হোক না কেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী তাদের সেই সক্ষমতা রয়েছে আমি বলে মনে করি যে তাদেরকে আইনের আওতায় এনে এই পোশাক শিল্পের স্থিতিশীলতা বজায় রাখা। তা না হলে কিন্তু আমরা বড় ধরনের একটি সমস্যায় পড়ব। অলরেডি আমাদের পোশাক শিল্পই কিন্তু আপনি যেটা বলেছেন নেগেটিভ গ্রোথ হয়েছে, এবং সামনের দিনগুলোতে কিন্তু এই নেগেটিভ গ্রোথ যদি আরো বড় করে আসে, এটি কিন্তু সামগ্রিক অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করবে। জি, আমি এই বিষয়টি নিয়ে আবারও আপনার কাছে আসবো। আমি আবার একটু ডক্টর মোহাম্মদ শাহাদাত আপনার কাছে আসতে চাই। আমি অনুষ্ঠানের শুরুতে যে তথ্য দিচ্ছিলাম তার মধ্যে একটি বিষয় ছিল যে এলপিজির দাম আবারও বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নিত্য পণ্যের যে বাজার, সেখানে বিভিন্ন পণ্যের আসলে দাম যে খুব একটা কমেছে তা বলা যাবে না, বরঞ্চ অনেক পণ্যের দাম বেশি। এর মধ্যে আসলে মূল্যস্ফীতি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে, তা আমরা জানি। আপনি কি মনে করেন যে এই যে বাজারে নিত্য পণ্যের দাম আসলে একটি সহনীয় পর্যায়ে আনতে, অথবা যদি বলি যে বাজার মনিটরিং এর আমরা কথা বলি, একটি নিয়ন্ত্রণে আনতে আসলে এই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ইমিডিয়েট কি কি পদক্ষেপ নিতে পারে, জোরালো পদক্ষেপ, যাতে আসলে এই জিনিসগুলো একটি ব্যবস্থাপনার মধ্যে আসে, সাধারণ মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে? ধন্যবাদ। বর্তমান কনটেক্সটে আমি বলবো যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন এ সেন্স যে বিগত সরকারের কথাও যদি চিন্তা করি, তাদের সময়েও কিন্তু আমরা সবাই যারা কথা বলি বিভিন্ন প্ল্যাটফর্মে সবাই জানেন যে আমাদের চ্যালেঞ্জটা ছিল হচ্ছে মূল্যস্ফীতি, একটা বড় চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা আমরা একই সাথে ট্যাগ করতাম যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের যে কমে যাওয়া এবং একটা আমি বলবো সংকট জায়গায় চলে আসা, সেই সমস্ত জায়গা থেকে আমাদের দুটো চ্যালেঞ্জ প্রধান ছিল। এখন মূল্যস্ফীতিটা আসলে সাধারণ মানুষ, আমি বলবো যারা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য কিন্তু একটা বড় ধরনের শত্রু এবং তাদেরকে আমি বলবো জীবনযাত্রার উপর একটা বড় ধরনের হুমকি হিসাবে কাজ করে, সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্নটা হচ্ছে এই মূল্যস্ফীতির পিছনে আসলে আমরা কারণ কি জানি? সেই কারণটার মধ্যে আমরা জানি যে চাহিদা জনিত কারণ হতে পারে অথবা সাপ্লাই জনিত কারণ হতে পারে, অর্থাৎ সরবরাহের দিক থেকে একটা, কস্টের দিক থেকে আরেকটা হচ্ছে চাহিদার দিক থেকে। এখন বাংলাদেশ সরকার যেটা হচ্ছে যে সব সময় দেখবেন যে আমরা যদি নীতি সুদের হারের কথা বলি, সেটা বিগত সরকারের আমল থেকে বাড়ানো শুরু করেছিল, অন্তর্বর্তী সরকার এসে অলরেডি 2 থেকে 3 বার বাড়িয়ে ফেলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে গত 1 বছর যে মুদ্রানীতির কথা বলি, সেই মুদ্রানীতিও কিন্তু বিগত সরকার জানিয়েছে সেই তার মধ্যেই আছি, সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যেই আছি, কিন্তু প্রকৃতপক্ষে 8 মাস 9 মাস 10 মাসের মধ্যে কাজ করে কিন্তু সেই 10 মাস পলিসি নেওয়ার সত্ত্বেও কাজ করছে না। তার মানে হচ্ছে বাংলাদেশের যে আর্থিক নীতি সুদ হার বাড়ানোর মাধ্যমে করছে, ধীরে ধীরে সেটা প্রকৃতপক্ষে কাজ করছে না। আমরা বলছি সামনে করবে কিন্তু করছে না, তার পিছনে মূলত কারণ হচ্ছে ইমব্যালেন্স। ইমব্যালেন্সটা কোথায় হচ্ছে? যে এক, আমি বলবো যে ফিসক্যাল এবং মনিটারি পলিসির মধ্যে ইমব্যালেন্স। আপনি আয় না করে খরচ যখন করেন তখন তার প্রেসার পড়ে, তার উপর প্রিন্ট করেন। এখন বলা হচ্ছে যে হ্যাঁ, ডলার বিক্রি বন্ধ থাকবে এবং তারল্য যে সুবিধা দেওয়া হবে না বলে হচ্ছিল, আবার বলছে তারল্য সুবিধাগুলো দেওয়া হবে কিন্তু সেটা ব্যাংক টু ব্যাংক নেবে, কিন্তু গ্যারেন্টি কে হবে? সেন্ট্রাল ব্যাংক। বিষয় হচ্ছে দুর্বল মানুষকে দুর্বল জেনেও বাঁচিয়ে রাখছি, বাঁচিয়ে না রাখলে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে একটা হুমকি হবে এবং যে গতিটা পুষানো কোনোভাবেই সম্ভব হবে না। দুইটা ব্যাংক যদি ধসে পড়ে, সাথে সাথে ম্যাক্রো সমষ্টিক অর্থনীতি বেশি কাজ করে প্যানিকের সাথে। সো প্যানিক যখন ক্রিয়েট হবে তো সেটাকে বাঁচানোর জন্যই কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে তারল্য সহায়তা দিবে। প্রশ্ন হচ্ছে দুর্বল মানুষ কোত্থেকে দিবে? আপনি ওকে টাকা দিবেন? হ্যাঁ, টাকা এখন এমন ভাবে হিসাব করতে হবে, যদি তো বলেন যে সাবসিস্টেন্স, সে কিন্তু আপনার টাকা ফেরত দিতে হবে না। যেমন আপনি যদি বলেন সাবসিস্টেন্স ওয়েজের কথা, থিওরিটিক্যালি বলা হয় কার্ল মার্কসের কথা, সাবসিস্টেন্স ওয়েজ দিয়ে আপনি তাকে শুধু কাজ করাবেন, তার এই শক্তিটা থাকবে, কিন্তু তার নিজের পুঁজি কেন্দ্রীভূত হবে না, অ্যাকুমুলেটেড হবে না, তাহলে তো সে আপনার টাকা ফেরত দিতে পারবে না। আলটিমেটলি আপনাকে কি করতে হবে? আবারও কিন্তু কয়েকদিন পরে, কয়েক মাস পরে আপনাকেও আবার ছাপাতে হবে। অর্থাৎ আমরা যে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া, সেই জায়গাগুলা লক্ষণ খুঁজে পাচ্ছি না। আরেকটা জিনিস হচ্ছে বিগত সরকারকে
দোষ দেই, লুটপাট করেছে। সত্যি কথা, লুটপাট হয়েছে, সেটা প্রমাণ আছে, প্রমাণ হয়তো হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তো এখন চাই একটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ চেয়েছে, তাদের কিন্তু আরো সরকারের চেয়ে বড় শক্তি এখন। তাহলে আমি কি এক্সপেক্ট করি? আমার প্রত্যাশা হচ্ছে আমি যে ব্যাড লোন দেখি, সেই ব্যাড লোন অথবা খেলাপি ঋণ দেখি, খেলাপি ঋণ ভয়ে তারা কিছু ফেরত দেওয়া শুরু করবে, সেই খেলাপির অংশ ধীরে ধীরে কমবে। আপনি যে প্রণোদনা দিয়ে তাদেরকে 2% দিয়ে সেটাকে ভালো লোন করিয়ে ফেলতেন, সেটার যদি এখন আরো 1.5% দিয়ে করান, তাহলে সেটা আরো কমবে না, বরং বাড়বে। এই জন্যই দেখবেন যে আসলে এই সংখ্যাটা, খেলাপি ঋণের পরিমাণটাও বাড়ছে। এখন আমি কেন বলছি? কারণ প্রকৃতপক্ষে মূল্যস্ফীতির পিছনে খেলাপি ঋণ যদি খেলাপি না হয়ে প্রোডাক্টিভ পারপাসে ব্যবহার করা হয়, তাহলে তো আপনার সাপ্লাই বেড়ে যাবে, মূল্যস্ফীতি তো এমনি কন্ট্রোলে আসবে। বিষয়টা হচ্ছে আপনি দিচ্ছেন উৎপাদন কাজে ব্যাহত হয় নাই, লুট হয়ে চলে গেছে। সেই লুট আবার আপনার ঘাড়ের উপর চাপছে কি জন্য? কারণ সেই লুট করার সুযোগটাও সেন্ট্রাল ব্যাংকের ডলার যখন খোলা বাজারে বেপরোয়া ভাবে বিক্রি করেন, তার মানে আপনি আসলে ডলারটা বের করে দিচ্ছেন যাতে সেটা বের হয়ে চলে যায়। আমার তো হিসেব থাকবে, হিসেবের মধ্যে আমার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে। আমি বলবো অনিয়ন্ত্রিত ডলার বাজার ব্যবস্থা, সেটার কারণে যাদেরকে সুযোগ দেওয়া দরকার তাদেরকে আপনি পাচার করার সুযোগ করে দেওয়ার মাধ্যমে ডলার বাজারে যে ক্রাইসিস হয়েছে, সেই ক্রাইসিসের কারণে কিন্তু মূলত হচ্ছে আমার ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, টাকার যে অবমূল্যায়ন, সেটা তো আপনার কষ্টের উপর প্রভাব ফেলছে। অর্থাৎ আপনি যেটা 84 টাকা দিয়ে ইম্পোর্ট করতেন, উই মোস্টলি ইম্পোর্ট মেনি থিংস ইম্পোর্ট ফ্রম আদার কান্ট্রি। সো এই ক্ষেত্রে ইম্পোর্টেন্ট, ইভেন সেটা র মেটেরিয়ালস হতে পারে, প্রোডাক্টিভ জিনিস হতে পারে, সেটা তো উৎপাদনে ব্যবহারের জন্যই হচ্ছে। অতএব উৎপাদনের জন্য উৎপাদিত যে উপাদান, তার খরচ বেড়ে যাচ্ছে। তাহলে সেই খরচ বেড়ে যাওয়া মানেই হচ্ছে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়া। এখন আমরা একটি বিরতি থেকে ফিরে যে শুধুমাত্র মুদ্রানীতি নয়, আমি বলবো আপনি আপনার টাকার মানকে ধরে রাখার ব্যবস্থা করুন, অর্থাৎ ডলারের বাজারকে স্থিতিশীল করুন। তাহলে ডলারের কারণে যে মূল্যস্ফীতি হয় সেটা করুন। আরেকটা হচ্ছে আপনি সার্বিকভাবে ব্যাংক ব্যবস্থা, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে একটু ঠিক করুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।